এডসন আরান্তেস দো নাসিমেন্তো, মনে আছে না? সেই যে আমরা পাঠ্য বইয়ে পড়ছিলাম সর্বকালের সেরা ফুটবলার। মানে এখন নানা রকম বিতর্ক তো পৃথিবীতে চলে আসছে, কিন্তু একটা সময় পর্যন্ত তো পৃথিবী জানতো যে ফুটবলের শেষ কথা হচ্ছে কালো মানিক পেলে। এই যে শুরুতে একটা জটিল নাম বললাম, জটিল নামটা আসলে আমাদের পেলের। তো পেলেকে নিয়ে কথা বলা, পেলের বিশ্লেষণ করা, পেলে কত বড় খেলোয়াড় ছিলেন, এই যোগ্যতাটা আমার আছে বলে আমি মনে করি না। আমরা বরং একটা প্রশ্নের মুখোমুখি হই, নিজেদের একটা কোশ্চেন করি যে পেলে ঠিক কোন সময় অমর হয়ে গেলেন। এখানে আপনি অনেক রকম পয়েন্ট খুঁজে পাবেন যে এই মোমেন্টটায় পেলে অমর হলেন, এই গোলটা করার ভিতর থেকে নানা রকম মোমেন্ট আছে। তৃতীয় বিশ্বকাপ যখন হাতে তুললেন, অনেক কিছু তো পাবেন। আমি বলি এই যে ছবিটা, এই ছবিটা পৃথিবীর সম্ভবত সবচেয়ে আইকনিক ছবিগুলোর একটা, যে ছবিটা এখন আপনারা দেখতে পাচ্ছেন জর্জিনহোর কোলে উঠে পেলে সেলিব্রেট করতেছেন। কি সেলিব্রেট করতেছেন? এটা হচ্ছে 1970 সালে মাত্র 18 মিনিটের মাথায় ফাইনালে পেলে গোল করলেন। একটা সময় পর্যন্ত এই 2022 বিশ্বকাপের আগে পর্যন্ত পেলেই একমাত্র খেলোয়াড় ছিলেন যিনি দুটো বিশ্বকাপ ফাইনালে গোল করছেন, এবং সেই দ্বিতীয় গোলটা হচ্ছে এই যে গোলটা নিশ্চিত করলো যে ব্রাজিল আরেকবার বিশ্বকাপ জিততেছে, তিনটা বিশ্বকাপ জেতা হয়ে যাচ্ছে। সেই গোলটা ইতালির বিপক্ষে, সেই 18 মিনিটের গোলটার পরে এই সেলিব্রেশন। আমি বলি যে এই ফ্রেমটা পেলেকে অমর করে ফেলছে। শুধু পেলেকে অমর করে ফেলছে এই ফ্রেমটা না, এই ফ্রেমটা আসলে ফুটবলের প্রতীকে পরিণত হয়েছে। আমরা যারা বড় হয়ে উঠছি 90-র দশকে, তাদের কথা তো বটেই। অ্যাকচুয়ালি 70-এর পর থেকে সারা পৃথিবীতে ফুটবলের যে সিম্বলগুলো, ফুটবলের সবচেয়ে বেশি বিকৃত যে ফ্রেমগুলো, যে ফ্রেমগুলো সবচেয়ে দামি, তার ভিতরে এটা একটা, যে এই যে জর্জিনহোর কোলে উঠে পেলে উল্লাস করতেছেন। এবং ঘটনাচক্রে এই ছবিটা তুলছেন খুব নাম করা একজন মানুষ, স্পোর্ট ইলাস্ট্রেটেডের কিংবদন্তি ফটোগ্রাফার নীল লেইফার। তো আজকে আমরা একটু পেলের এই ছবিটার গল্প শুনি, ওই ম্যাচটা কি হয়েছিল সেটা শুনি, এটা আফটার ইফেক্ট কি, এটা কিভাবে পৃথিবীর আইকনে পরিণত হলো সেটা একটু শুনি, এবং নীল লেইফার কিভাবে এই ফ্রেমটা পাইলেন সেই জিনিসটা একটু শুনি আজকে। বুঝতেই পারতেছেন ঘটনাটা 1970 বিশ্বকাপের। 1970 বিশ্বকাপ হচ্ছে পেলের শেষ বিশ্বকাপ, এবং যথারীতি যথারীতি ব্রাজিল তখন অপ্রতিরোধ্য। ব্রাজিলকে কে আটকায়? বিশ্বকাপ বাছাই পর্বে, তখন বিশ্বকাপ বাছাই পর্ব লাতিন এলাকায় হতো ছোট একটা বাছাই পর্ব, সেই ছোট বাছাই পর্বেই 22টা গোল করে আসছে ব্রাজিল। এবং ওই বয়সেও পেলে রীতিমতো ত্রাস, শুধু ত্রাস বললে কম, বলা হয় বিউটি। বিউটি দিয়ে আসলে পৃথিবী জয় করতেছেন। বিশ্বকাপে আসার পরেও তাদের মানে তখন এমন একটা অবস্থা, মানে কোনো একটা সময় তো আমি আলাদা করতে পারতেছি না যে সময় ব্রাজিলকে বলা যায় যে সুপার পাওয়ার ছিল না। ব্রাজিল সবসময় সুপার পাওয়ার, কিন্তু ওই যে 50 থেকে 70 এই টাইমটার কথা যদি ভাবেন, মানে পেলেদের যে টিম, পেলে, আলবার্তো পায়রা, জর্জিনহো, টোস্টাও, ভাভা, গারিঞ্চা, কি টিম রে বাবা, কি টিম! এটা তো সর্বকালের সেরা ফুটবল টিম। এবং সেই টিমটাই তো কার্যত একটু এদিক ওদিক করে, সেই টিমটাই তো কার্যত 1970 যে ওয়ার্ল্ড কাপ মেক্সিকোতে হলো, ওই ওয়ার্ল্ড কাপ খেলতে নামলো এবং সবাইরে গুড়ায় দিয়ে ফাইনালে চলে আসলো। ফাইনালে প্রতিপক্ষ হচ্ছে ইতালি। এবং এই প্রথম বিশ্বকাপে কিন্তু একটা মজার ঘটনা ঘটলো যে দুইটা শিরোপাধারী দল পরস্পরের মুখোমুখি হলো। এর আগে কখনোই বিশ্বকাপ ইতিহাসে ফাইনালে এরকম হয় নাই যে দু দলেরই হাতে অলরেডি বিশ্বকাপ ট্রফি আছে। এবং সেটা আরো তাৎপর্যপূর্ণ এই কারণে, দু দলই ততদিনে দুটো করে ট্রফি জিতে ফেলছে, দুটো করে বিশ্বকাপ জিতে ফেলছে। ব্রাজিলও জিতছে, ইতালিও জিতছে। ফলে কে তৃতীয় বিশ্বকাপ জিতবে, এই কোশ্চেনটা তখন এই কারণে জরুরি যে তখন পর্যন্ত নিয়ম ছিল ফিফার যে যে তিনবার বিশ্বকাপ জিতবে সে পার্মানেন্টলি জুলেরিমে ট্রফিটা নিয়ে নেবে। জুলেরিমে ট্রফির মালিক তারা হয়ে যাবে। ফলে ওই ম্যাচটায়, ওই ফাইনালটায় ব্রাজিল বা ইতালি যেই জিতুক, সে আসলে ওই ট্রফির চিরস্থায়ী মালিক হয়ে যাবে। ফলে এটাকে আপনি বলতে পারেন যে একটা লড়াইয়ের ভিতর লড়াই, এবং একটা প্রেস্টিজিয়াস লড়াই, যে শুধু একটা বিশ্বকাপ জিতবো তা না, বিশ্বকাপ জিনিসটারই স্থায়ী মালিকানা আমার হয়ে যাবে। যদিও পরে সে নিয়ম ফিফা বদলায় ফেলছে, ওইটাই ওই নিয়মের শেষ প্রয়োগ ছিল, কারণ এরপর বারবার ট্রফি চিরতরে দিয়ে দেওয়াটা ফিফার জন্য একটু ঝামেলা হতো, বারবার ডিজাইন বদলানো। শেষ পর্যন্ত ওইবারই আর কি, ওই 70-এই ট্রফিটা দিয়ে দেওয়া হয়। এরপরে আর এই নিয়ম কখনো কার্যকর ছিল না।
এখন পর্যন্ত তো তার মানে আমরা ওই দিন পর্যন্ত দেখতেছি নিয়মটা হচ্ছে যে জিতবে সে চিরতরে বিশ্বকাপ ট্রফিটা মানে জুলেরিমে ট্রফিটা নিয়ে নেবে। সেই লড়াইতে মুখোমুখি ব্রাজিল এবং ইতালি। দিনটা 21 জুন। খেলা শুরু হলো, খেলা শুরু হওয়ার খানিকক্ষণ পরেই ব্রাজিল একটা থ্রো পেল ইতালির ডি বক্সের পাশেই, লেফট সাইডে ডি বক্সের কাছাকাছি এলাকায়। থ্রো থেকে কে থ্রো করছিলেন আমি ভিডিও ফুটেজ বারবার দেখেও বা বিভিন্ন বর্ণনা করে আমি আসলে চিনতে পারি নাই যে কে থ্রোটা করছিলেন। আপনারা যারা চিনতে পারেন কমেন্ট করবেন, কমেন্ট করে আমারেও জানাবেন, মজা পাবো জেনে। ওই থ্রোটা রিসিভ করেন হচ্ছে জর্জিনহো। এই যে জর্জিনহোর কোলে উঠে পেলে সেলিব্রেশন করতেছেন যে ছবিটা আপনারা দেখতেছেন, ওই থ্রোটা রিসিভ করে জর্জিনহো অসাধারণ একটা বল দেন বক্সে, অসাধারণ। একটু উঁচু করে বলটা দেন এবং পেলে একটা জিনিস, আমাদের লাতিন যারা গড, লাতিন ফুটবল গড, তারা কিন্তু অ্যাভারেজ হাইটে কম, ফলে তাদের হেডে গোল সংখ্যা কম। কিন্তু পেলে এই জায়গায় বিরল একটা ব্যতিক্রম। পেলেও খুব লম্বা ছিলেন তা না, কিন্তু পেলের অসাধারণ কিছু গোল আছে হেডে, এবং তার ভিতরে এটা একটা। ওই 18 মিনিটের মাথায় জর্জিনিও একটু তুলে যে বলটা দিলেন, পেলে লাফ দিয়ে উঠলেন, একবারে চিতাবাঘের মতো লাফ দিয়ে উঠলেন, উঠে মাথার একটু আঘাত, বল জালে জড়ায় গেল। এরপরে ম্যাচ জুড়ে অনেক রকমের ড্রামা হলো। ড্রামা আমি ঠিক বলবো না, অ্যাকচুয়ালি 30-32 মিনিট পর্যন্ত ইতালি খেলায় ছিল, কারণ 36 মিনিটে সম্ভবত ইতালি ইকুয়ালাইজার করলো, 1-1 হয়ে গেল। এরপরে আসলে ব্রাজিলের একক প্রদর্শনী ব্রাজিল শেষ পর্যন্ত জিতলো তো 4-1। বাকি যে তিনটা গোল হলো, এই তিনটাকে আপনি শুধু গোল হিসাবে দেখেন না, বাকি সময়টা পেলে জর্জিনহো টোস্টাও এরা পাগল বানায় ফেলালো ইতালিতে, একদম পাগল বানায় ফেলালো। ইতালি অনেকটাই তখনও পর্যন্ত বেশ ওই যে কাতানাচিও খেলে, মানে নিজেদের ডিফেন্স শক্ত রেখে খেলা, খুব বেশি অ্যাটাকে না ওঠা, কিন্তু অ্যাটাকে উঠতে বাধ্য করলো ব্রাজিল বারবার যে আসো গোল করো, আর প্রত্যেকটা অ্যাটাকে আসার চেষ্টা করে, যেই স্পেস ফাঁকা হয় ব্রাজিল একদম শেষ করে দেওয়ার চেষ্টা করে, এবং সেখানে স্বাভাবিকভাবে মহানায়ক হচ্ছে পেলে মাঝখানে। মানে পেলের এই ম্যাচটা আপনি যদি 70 ফাইনালটাই দেখেন, 70 ফাইনালে তো উনি বৃদ্ধ, মানে এখনকার বিচারে বা ফুটবলের বিচারে বৃদ্ধ মানুষ। সেই বয়সে পেলে তো এমনিতে 15 বছর বয়স থেকে সুপারস্টার, সর্বকালের সেরাদের তালিকায়। এখন 15 বছরের খেলাটা তো এই সময়ে এসে দিতে পারবেন না। স্টিল আপনি যদি 70 ফাইনালটাই পুরোটা দেখেন, আপনি বুঝতে পারবেন যে কেন এই লোককে গ্রেটেস্ট এভারদের তালিকায় অনেক উপরে রাখা হয়। এর কারণ আপনি সহজেই বুঝে ফেলতে পারবেন। কারণ ওই যে বক্সের সামনে মাঠে যে ডমিনেশন, যে স্কোরিং অ্যাবিলিটি এবং যেভাবে খেলা কন্ট্রোল করা, সেই পুরো জিনিসটা সাফার করলো আসলে ইতালি। এর ভিতরে কয়েকটা গোল হলো, কিন্তু যে গোলটাই 70 ফাইনালের কথা বলতে গেলে না বললে খুব মানে ক্রাইম হয়ে যাবে। মানে আমি তো অবশ্যই যে ফ্রেমটা নিয়ে কথা বলা শুরু করছি ওইটা অবশ্যই বলবো, তার আগে একটু শেষ গোলটার কথা বলি। দ্য ক্যাপ্টেন কার্লোস আলবার্তো পাহিরা, ওনাকে সবাই দ্য ক্যাপ্টেন নামেই চেনে, এল কাপিতানো। উনি মূলত ব্রাজিলের সবচেয়ে আলোচিত ক্যাপ্টেন, পেলের ক্যাপ্টেন ছিলেন, বোঝেন না? পাহিরা কিন্তু স্কোরার না, উনি ওনার পজিশন ছেড়ে এসে একটা গোল করছিলেন, শেষ গোলটা। এই গোলটা অনেকেই বিশ্বাস করেন যে পৃথিবীর ইতিহাসে সেরা গোলগুলোর একটা। এটা স্কোরিং এর জন্য না, পাহিরা তো যেটা করছেন যে তার রাইট সাইড থেকে প্রচন্ড গতিতে উঠে এসে শর্ট করে বলটা জালে জড়াইছেন। ফলে এটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে এই খেলাটার যে বিল্ডিং, এই গোলটার যে বিল্ড আপ, এই বিল্ড আপটা যে কি অসাধারণ, কি অসাধারণ। আজকাল তো যখন আমরা 30-32 পাসের একটা গোল দেখি, ওইটার নানা রকম ফুটেজ পাই, তো আমরা খুব বিউটিফুল ফুটেজ পাই, ফলে বিউটিটা অনেক বেশি মনে টানেও। কিন্তু সেই সময় সেকালের এই থার্ড ক্লাস ক্যামেরা, থার্ড ক্লাস সম্প্রচারেও যদি আপনি দেখেন, আপনার মনটা ভরে যাবে যে কিভাবে খেলাটা বিল্ড আপ হচ্ছে, কিভাবে বিল্ড আপ হচ্ছে, একদম গোলকিপার থেকে শুরু করে। মানে এটাকে আপনি বলতে পারেন যে নয়ার দেখলেও মজা পাবে, যে সেই আমলে তার মতোই গোলকিপার খেলা বিল্ড আপ করতেছে। এবং গোলকিপার থেকে শুরু করে খেলাটা সম্ভবত 7 জন খেলোয়াড়, কতগুলো পাস যে এক্সাক্ট হয়েছিল আমি বলতে পারবো না, আমি কয়েকবার গোনার চেষ্টা করছি, গোনাটা একটু কষ্ট হয়ে যায়। কেন? আমি যে জায়গাটা বারবার খাচ্ছিলাম, যে যখন জর্জিনহো ড্রিবলটা করতেছেন, জর্জিনহো 3-4-5জনকে একা ওই বিল্ড আপের একটা সময় পাস করলেন, ওই সময়ে যে আসলে কয়টা টাচ হয়েছে, কয়টা পাস হয়েছে, ওইটা আমি এই আগের কালের ওই সম্প্রচারে গুণে বের করতে পারি নাই।
ওটাও যদি কেউ জানেন জানান যে টোটাল কয়টা পাস ছিল, কয়টা টাচ ছিল। অসাধারণ ব্যাপার ছিল। শেষ পর্যন্ত জর্জিনহো থেকেই পেলে, এবং পেলে বক্সের বাইরে এই যে আমরা অলস সৌন্দর্য নিয়ে অনেক কথা বলি না, যে জায়গায় দাঁড়ায় থাকা, মাঝে মাঝে খেলারে চুপ করায় দেওয়া, ওই জিনিসটা গোলটার মধ্যে ছিল। পেলে বলটা পেলেন খুবই অলস একটা ভঙ্গিতে ডান পাশে পাঠায় দিলেন। পেলে কিন্তু অনায়াসে, পেলে যে স্কোরিং অ্যাবিলিটি, পেলে অনায়াসে বক্সের উপর থেকে শট নিতে পারতেন, যে বিল্ড আপ হয়ে গেছে এখন তো আমি স্কোর করতেই পারি। ওনার সামনে যে ডিফেন্ডাররা আছে আমি নিশ্চিত যে ওনার যে অ্যাবিলিটি তাতে ওই গোল ঠেকাইতে পারতো না ডিফেন্ডাররা। ডিফেন্ডারদের মাঝখান থেকেই উনি দিতে পারতেন। না, উনি কি করলেন, উনি খেয়াল করছেন যে দ্য ক্যাপ্টেন দৌড় দিছে, দ্য ক্যাপ্টেন দৌড় দিছে, তো ফলে উনি খুব অলসভাবে, খুবই অলসভাবে, আপনি দেখেন জিনিসটা আপনি মুগ্ধ হয়ে যাবেন, খুবই অলসভাবে বলটা জাস্ট মনে হলো নে খেল, এরকম একটা ভঙ্গিতে উনি বাড়ায় দিলেন। আলবার্তো পায়রা এসে বুলেটের মতো একটা শট করে দিলেন। গোলটা বই যে পাঁচটা দেওয়ার পরেও খুব নির্লিপ্তভাবে সেলিব্রেশন করলেন, কিন্তু আসল সেলিব্রেশনটা তো করে ফেলছেন 18 মিনিটের মাথায়, যখন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে গোল করছেন, নিজেকে মহামানব করে ফেলছেন। মহামানব তো আগে থেকেই আমি বলবো যে অমর হয়ে গেলেন। এই ফ্রেমটার কথা যদি একটু আলাদা করে বলি, তাহলে নীল লেইফারের কথা আমাদের একটু বলতে হবে। নীল লেইফার সম্ভবত ওই প্রজন্মের সবচেয়ে তারকা ফটো সাংবাদিক, সবচেয়ে তারকা ফটো সাংবাদিক। নীল লেইফারের কিন্তু আরো 2-3টা ফ্রেম আমাদের এই সিরিজে আসবে। তার ভিতরে আলীর যে বিখ্যাত ফ্রেমটা, ওই যে রিংয়ে দাঁড়ায় আছেন প্রতিপক্ষরে পদানত করে, ওটাও নীল লেইফারের তোলা। নীল লেইফার মূলত মার্কিন ফটোগ্রাফার। এটা মানে খুবই কাকতালীয় একটা ব্যাপার যে নীল লেইফার এই ফ্রেমটা তুলছেন মেক্সিকো বিশ্বকাপে, মেক্সিকো সিটিতে। নতুবা উনি আসলে সকার ফটোগ্রাফি খুব বেশি জীবনে করেন নাই। মূলত গলফ করছেন, বক্সিং করছেন, এনএফএল করছেন, আমেরিকান ফুটবল করছেন, লিজেন্ডারি ফটোগ্রাফার, স্পোর্টস ইলাস্ট্রেটেডের চিফ ফটোগ্রাফার ছিলেন। এবং ওই সময় সারা পৃথিবীতে বড় কোনো স্পোর্টিং ইভেন্ট হলেই সেখানে মানে বড় ডনের মতো হাজির হয়ে যেতেন নীল লেইফার। ও মানে বললাম না যে আমাদের এই সিরিজেই আর 3-4টা ফ্রেম আসবে নীল লেইফারের, এত লিজেন্ডারি সব ছবি তুলছেন। আপনি শুধু নীল লেইফারের একটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে তার ছবিগুলো দেখবেন যে উনি কোন ছবিগুলো তুলছেন জীবনে, এবং ছবিগুলোর রেটটা দেখবেন। তো সেখানে দেখবেন সবচেয়ে দামি ছবি সম্ভবত ওনার ওয়েবসাইটে ওই আলীর ওই ছবিটা, মোহাম্মদ আলীর, এইটা সম্ভবত, পেলের এই ছবিটা সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় স্থানে আছে। কারণ ওই ম্যাচে আরেকটা ছবিও খুব বড় ফ্রেম আছে, বিখ্যাত ফ্রেম আছে, এপিক ফ্রেম। সেটা হচ্ছে যে পেলে খালি গায়ে ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতে ফেলার পরে সতীর্থদের কাঁধের উপরে সেলিব্রেট করতেছেন। আমি ওই ফ্রেমটা চেয়ে এই ফ্রেমটারে চুজ করতে বেশি পছন্দ করি, কারণ এটা শুধু পেলের জন্য না, আমরা ছোটবেলা থেকে দেখছি যে কোথাও ফুটবল বুঝাতে চাইলে কোনো একটা বইয়ের কাভারে আপনি ফুটবল নিয়ে কিছু করতে চান, লোকেরা অটোমেটিক এই ছবিটা বসায় দিত। এই ছবিটা একটা ফুটবলের প্রতীকে পরিণত হয়েছিল। সেই জিনিসটা নীল লেইফার পাইছিলেন, কি অসাধারণ ফ্রেম। এবং এখানে একটা জিনিস মজার ব্যাপার, আপনি দেখবেন যে নীল লেইফারের ওয়েবসাইটে ওই ম্যাচটার কিছু ছবি আছে সাদা কালো, আর এই ছবিটা হচ্ছে কালার। এবং আরো একটু খুঁজলে আপনি দেখবেন যে ওই ম্যাচটায় পেলের কয়েকটা ছবি কালার আছে। এটা একটা জিনিস আমি ঘুটাঘুটি করলাম যে কেন। 70s তো কালার ফিল্ম চলে আসছে, 70s নীল লেফারের মতো মানুষ, স্পোর্টস ইলাস্ট্রেটেডের চিফ ফটোগ্রাফার, উনি তো কালার ফিল্ম ইউজ করার কথা না। এখানে একটা মজা ছিল, মজা ছিল হচ্ছে যে এখানে ওনার কিছু ছবি এজেন্সিকেও দিতে হচ্ছিল। মানে স্পোর্টস ইলাস্ট্রেটের জন্য তো ছবি তুলতেছেন, পাশাপাশি এজেন্সিকে কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিতে হতো, যে ছবিগুলো পরে ডেইলি পত্রিকা বা বিভিন্ন পত্র পত্রিকা যাবে। পত্র পত্রিকাগুলো তখনও কালার ছবি ছাপানো প্রযুক্তিতে যায় নাই, স্পোর্টস ইলাস্ট্রেটেড কালার ছবি ছাপাচ্ছে 70s। ফলে উনি স্পোর্টস ইলাস্ট্রেটেডের জন্য যে ছবিটা তুলছেন পেলের এই ফ্রেমটা কালার, একই সঙ্গে উনি আবার হচ্ছে সাদা কালো ছবিও তুলছেন ওই ম্যাচের। ফলে আপনি সাদা কালো ছবিও পাবেন। এটা একটা বলা যায় পৃথিবীর ফটোগ্রাফির ইতিহাসের একটা ট্রানজিশনাল মোমেন্ট, যখন কালার ফটোগ্রাফি এবং সাদা কালো ফটোগ্রাফি একই ইভেন্টে একই ম্যাচে হচ্ছে। যাই হোক, নীল লেইফারের গল্প প্রয়োজনে আলাদা করে আরেকদিন বলবো, কারণ স্পোর্টসের লিজেন্ডারি ফটোগ্রাফার। পরে অবশ্যই স্পোর্টস ছেড়ে দিয়ে টাইমে জয়েন করছিলেন, টাইমের প্রধান ফটো সাংবাদিক ছিলেন, মূলত টাইমের প্রচ্ছদের ফটোগ্রাফি করতেন। টাইমের যত আপনি 70s 80s 90s যত লিজেন্ডারি কাভার দেখেন, বেশিরভাগের ফটোগ্রাফি ওনার করা। তো যাই হোক,
এটা নির্লিপার মানে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে একদিকে সর্বকালের সেরা ফুটবলারদের একজনের এই সেলিব্রেশনের দৃশ্য, আরেকদিকে হচ্ছে সর্বকালের সেরা ফটো সাংবাদিকদের, স্পোর্টস ফটো সাংবাদিকদের একজন, তিনি ক্লিকটা করতেছেন। ফলে আমরা একটা অসাধারণ ফ্রেম পেলাম। এবং এই ফ্রেমটার আফটার ম্যাথটা কি? আফটার ম্যাথ আগেই বলছি যে একটু আফটার ম্যাথটা বলবো। আফটার ম্যাথ হচ্ছে এই ছবিটার কারণেই কিন্তু ব্রাজিল ওই জুলেরিমে ট্রফি নিজেদের করে নিল। মানে যেটা আগেই বলছি যে দুটো বিশ্বকাপ জয়ী দল মুখোমুখি হয়েছে, যাদের পকেটে অলরেডি দুটো করে ট্রফি, তখন সেখানে তিনটা হয়ে গেল ব্রাজিলের, এবং সেটা হলো কিন্তু এই ফ্রেমের কল্যাণে। তার চেয়েও বড় আফটার ইফেক্ট যেটা, যে পেলে তো এটা শেষ বিশ্বকাপ ফাইনাল খেললেন, শেষ বিশ্বকাপ খেললেন, এরপরে আর বছর খানেক ফুটবল খেলছেন, কিন্তু এটা আসলে একটা চরম লিগাসি হয়ে গেল, পৃথিবীর ইতিহাসে চরম লিগাসি হয়ে গেল। আপনি দেখবেন মানে এইটা এতক্ষণ যা বললাম এর প্রত্যেকটা তো প্রামাণ্য কথা, কিন্তু এরপরে আমার একটা ফিল হয় যে এরপরে আমরা বহুবার দেখছি গুরুত্বপূর্ণ ম্যাচে যখনই কোনো তারকা খেলোয়াড় বড় একটা গোল করছেন, তাহলে যে পাসটা দিচ্ছেন, ফাইনাল পাসটা, আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে তার কোলে উঠে সেলিব্রেশন করার একটা দৃশ্য। তাহলে এই পুরো জিনিসটা করার সময় ওই সব খেলোয়াড়, মেসি, ম্যারাডোনা, প্রত্যেকটা আমরা এরকম দৃশ্য দেখছি না? ওই সব খেলোয়াড়ের মাথায় কি পেলের এই ফ্রেমটা কাজ করছে? কি জানে, আমি জানি না। কিন্তু এটার একটা পরিষ্কার লিগাসি আমরা ফুটবলে দেখতে পাই, এখনো পর্যন্ত দেখতে পাই। এখনো আপনি দেখবেন যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে একটা বড় গোল করছে কেউ, যে পাসটা দিছে তার কোলে উঠেই সেলিব্রেশন করা। সবাই হয়তো মুষ্টিবদ্ধ হাতটা এরকম তোলে না, কিন্তু একটা লিগাসি তো ফ্রেমটারও রয়ে গেল। সবচেয়ে বড় লিগাসি তো খোদ পেলেরই থেকে গেল সারা পৃথিবীতে, এবং সেটা সারা জীবন থেকে যাবে, সেই সঙ্গে এই ছবিটাও থেকে যাবে। ছবিটা তোলার জন্য আমরা নীল লেফারকে আরেকবার ধন্যবাদ দেই, এবং এরকম একটা দৃশ্য জন্ম দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলেকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।